সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষের ফ্রি ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের শর্ট সাজেশন ভিত্তিক একটা ক্লাস নেব। আর তোমাদের পরীক্ষা হচ্ছে 18 তারিখ। তো প্রথম দিন যে পরীক্ষা সবার 3 বিভাগই বিএ বিএসএস, তারপর হচ্ছে বিবিএস এবং বিএসসি সবার জন্য হচ্ছে এই সাবজেক্ট। তো এই সাবজেক্টে হচ্ছে তোমাদের একদম শর্ট সাজেশন দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে এগুলোর হচ্ছে উত্তরও থাকবে। তো উত্তরগুলো কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারবা। তো সবাই হচ্ছে আমি যেভাবে দেখাইছি ঠিক এভাবে হচ্ছে লেখার চেষ্টা করবা খ এবং গ বিভাগগুলো। এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে। তো যদি পয়েন্ট আকারে দিতে পারো তাহলে হচ্ছে মার্ক বেশি আসে। দেখা যাচ্ছে এলোমেলো ভাবে হচ্ছে রচনার মতো হচ্ছে তুমি যদি লিখে দিয়ে আসো, এক পেজের জায়গায় হচ্ছে 4 পেজ লিখে দিয়ে আসো, তাহলে কিন্তু মার্ক পাইবা না। তোমরা হচ্ছে কিভাবে এই সাবজেক্ট হচ্ছে ফুল মার্ক তুলতে পারো এই বিষয়টা হচ্ছে তোমাদের দেখাবো। আর হচ্ছে তোমাদের এখানে শর্ট সাজেশন দিয়ে দিব। একেবারে হচ্ছে ক বিভাগের জন্য হচ্ছে একেবারে শর্ট 25 থেকে 30টা। তারপর হচ্ছে খ এবং গ বিভাগের জন্য হচ্ছে তোমাদের হচ্ছে সর্বোচ্চ 15টা করে প্রশ্ন থাকবে। তো সবগুলো লাগবে না, দেখা যাচ্ছে 10 11টা বা 12টা প্রশ্ন পড়লে এখান থেকে শতভাগ কমন কিন্তু পেয়ে যাবা। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু দ্রুত রিয়েক্ট ইউজ করবা, মানে হচ্ছে লাইক বাটনে ক্লিক করে তারপর হচ্ছে তোমাদের যে গ্রুপগুলো আছে ওইখানে ওই লিঙ্কটা শেয়ার করে দিবা। তাহলে দেখা গেছে তোমাদের পরিচিত যারা আছে, তো প্রত্যেকে হচ্ছে এইখানে অংশগ্রহণ করতে পারবে। আর তোমার পরিচিত যারা আছে সবাই হচ্ছে এই সাজেশনগুলো সংগ্রহ করে পড়তে পারবে। কারণ হচ্ছে বিগত সালে হচ্ছে আমরা যে সাজেশনগুলো দিয়েছি সবগুলো থেকে, মানে বিগত সালে দেখা গেছে আমাদের সাজেশন থেকে সবকিছুই কিন্তু কমন ছিল শতভাগ। তো আশা করি যে এখানেও কমন থাকবে। তো ইতিমধ্যে হচ্ছে যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু জানাও যে এগুলোর হচ্ছে পিডিএফ গুলো এখন পর্যন্ত তোমরা সংগ্রহ করতে পারছো কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারছো কিনা অবশ্যই একটু দ্রুত জানাও। যারা এখনো শেয়ার করো না অবশ্যই একটু দ্রুত তোমাদের হচ্ছে গ্রুপে অবশ্যই শেয়ার করে দিবা। তো দেখো এখানে হচ্ছে তোমাদের হচ্ছে ক বিভাগের জন্য যে শর্ট সাজেশন, এটা হচ্ছে 25 থেকে 30টার মতো পড়লে হইতাছে। মানে সর্বোচ্চ এখানে হচ্ছে 30টা যদি পড়ো তাহলে দেখা যায় এখান থেকে শতভাগ কমন পাইবা। আর খ বিভাগের জন্য সর্বোচ্চ 15টা, তবে খ এবং গ বিভাগের জন্য হচ্ছে তোমার 15টা লাগবে না, 10 11টা করে দেখলেই হবে। তো এখানে হচ্ছে দেখো যে আমি যদি তোমাদের দেখাই যে এখানে হচ্ছে প্রথম যে প্রশ্নটা আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মার্ক করে দিতেছি, যেগুলো হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের দেখতে হবে। যেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি? তাজিং ডং। এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা হচ্ছে বাধ্যতামূলক দেখার চেষ্টা করবা। তারপর হচ্ছে দেখো যে কোন প্রাচীন গ্রন্থে হচ্ছে সর্বপ্রথম বঙ্গ নামের হচ্ছে উল্লেখ পাওয়া যায়। তো ঐতিহ্য আরণ্যক গ্রন্থে এটা দেখবা, এটা মোটামুটি আছে। তো এটা হচ্ছে দেখবা যে এই গ্রন্থের নামটা লিখলেই হবে। বাকি যেটা আছে এতটুকু লেখার দরকার নেই, ঐতিহ্য আরণ্যক লিখলেও উত্তর হয়ে যাবে। তারপর দেখো বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা। জানো পদ্মা নদী কোথায় মেঘনার সাথে এই মেঘনার সাথে মিলিত হয়েছে? এটা হচ্ছে চাঁদপুরে। তারপর হচ্ছে দেখো বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইন্দ্রো ইউরোপীয় ভাষা থেকে। ঠিক আছে, ইন্দ্রো ইউরোপীয় ভাষা থেকে। তারপর হচ্ছে দেখো বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক রেখা গেছে? এটা হচ্ছে মোটামুটি আছে। তারপর হচ্ছে দেখো এই কে কত সালে হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন? তো এই যে এটা দেখো এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 23শে মার্চ 1940 সালে শেরে বাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব কিন্তু উত্থাপন করেন। এটা আসার সম্ভাবনা হচ্ছে শতভাগ হচ্ছে গুরুত্বপূর্ণ। শতভাগ গুরুত্ব সহকারে দেখবা এই 7 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তারপরে দেখো যেগুলো হচ্ছে মার্ক করতেছি এগুলো হচ্ছে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এমনিতেই শর্ট সাজেশন, তো যেগুলো হচ্ছে মার্ক করতেছি এগুলো হচ্ছে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকে হচ্ছে এগুলো হচ্ছে সবার আগে দেখবা, তারপর হচ্ছে বাকিগুলো মানে যদি নাও থাকে তো যেগুলো মার্ক করতেছি এগুলো যাতে হচ্ছে মানে না ভুলে যাও। তো এখানে দেখো অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একই ফজলুল হক। 7 নাম্বার যে প্রশ্নটা তোমাদের হচ্ছে মার্ক করছি, এটা হচ্ছে 8 নাম্বার। এই দুইটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হয় এটা থাকতে পারে নয়তো ওইটা থাকতে পারে, দুইটা থেকে একটা থাকার সম্ভাবনা ধরো হচ্ছে 100%। ঠিক আছে, তারপর হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এটাও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে যে বঙ্গভঙ্গ কবে হয় এবং কখন রদ হয়? এইখান থেকে হচ্ছে যে কোনো একটা অংশ থাকতে পারে, দুইটা অংশও থাকতে পারে। যে কখন
বঙ্গভঙ্গ হয়, তারপর যে কখন রথ হয়, এটা এরকমও হইতে পারে, দেখা যাচ্ছে সম্পূর্ণটা থাকতে পারে অথবা হচ্ছে 50% থাকতে পারে এখান থেকে। যেমন হচ্ছে কবে বঙ্গভঙ্গ হয় বা হচ্ছে কবে রথ করা হয়, ঠিক আছে? যে কোনো একটা অংশ থাকতে পারে। তো একসাথে শিখে ফেলবা, সহজ হবে। তারপর হচ্ছে দেখো যে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর হচ্ছে কোন আইন দ্বারা ভারত বিভক্ত হয়েছিল? ভারত স্বাধীনতা আইন। তারপর হচ্ছে 13 নাম্বার দেখো, পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? ঠিক আছে, এটা মোটামুটি আছে। তারপর হচ্ছে দেখো 1954 সালে নির্বাচন যুদ্ধ কত দফা ঘোষণা করেন? 21 দফা। তারপর হচ্ছে কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের। এই যে 15 নাম্বারটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কার নেতৃত্বে সে তমদ্দুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেমের। তারপর হচ্ছে দেখো, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালে। এটাও গুরুত্বপূর্ণ, 16 নম্বর এটা, যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালের 1 অক্টোবর। এটা হচ্ছে সাল তারিখ সুন্দর করে মনে রাখবা, কারণ হচ্ছে এগুলো রাষ্ট্রভাষা সংক্রান্ত হচ্ছে যখন আসবে তখন কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসে 1947 সালের আশেপাশের ঘটনা থেকে। ঠিক আছে, কারণ হচ্ছে কখন হচ্ছে তোমার রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদরা গঠিত হয়েছিল, মানে কখন থেকে সূত্রপাত হয়েছিল এইগুলো। তারপর হচ্ছে পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটা হচ্ছে 1956 সালে। তো এটা এক নজর দেখলি তো হইতাছে, তোমাদের পরবর্তীতে আর শিখতে হইতাছে না। তারপর হচ্ছে পাকিস্তানের মৌলিক গণতন্ত্র কে চালু করেন? সামরিক শাসক আইয়ুব খান। 18 নাম্বার, গুরুত্ব সহকারে দেখবা, 18 নাম্বার। আচ্ছা, তোমরা এখন পর্যন্ত এই যে এটার সাজেশনের পিডিএফ কে কে পাইছো আর কে কে পাও না একটু জানাও। ঠিক আছে, প্রত্যেককে হচ্ছে আমি পিডিএফটা একদম ফ্রিতে দিব, ঠিক আছে, যাতে হচ্ছে তোমরা সহজে পড়তে পারো। ঠিক আছে, মোবাইলে নিয়ে হচ্ছে সহজে পড়তে পারো, তোমাদের কষ্ট না হয়, কোনো টাকা পয়সা লাগবে না, কারণ হচ্ছে আমাদের পেড সাজেশন এগুলো ছিল। ঠিক আছে, পেড সাজেশন এগুলো হচ্ছে এবার তোমাদের ফ্রিতে দিতেছি। তো তোমরা হচ্ছে ভালো করে পড়বা, এবং তোমাদের হচ্ছে সুবিধার জন্য হচ্ছে এগুলোর যে উত্তরগুলো আছে খ এবং গ বিভাগ হচ্ছে তোমরা বই থেকে বের করতা, ওইখানে অনেক বড় বড় করে দেওয়া আছে বইয়ের মধ্যে। তো সবগুলো মানে সবার পক্ষে মুখস্থ করা কিন্তু সম্ভব না, কিন্তু তোমাদের জন্য সুন্দর করে পয়েন্ট আকারে ছোট ছোট করে কিন্তু এই পিডিএফ গুলো কিন্তু রেডি করা হয়েছে। তোমরা হচ্ছে নিয়ে পড়তে পারবা, কোনো সমস্যা নেই। এখন কে কে পাইছো আর কে কে পাও না একটু জানাও, ঠিক আছে, একটু দ্রুত জানাও। তারপর দেখো পুনরূপ লিখো। তো এইখানে হচ্ছে এই যে এখানে দেখো 4-5টা ওয়ার্ড দেওয়া আছে মানে পুনরূপ লেখার জন্য। এইখান থেকে হচ্ছে একটা কমন থাকবে, ঠিক আছে, একটা হচ্ছে কমন থাকবে। আর পরবর্তীতে তোমাদের হচ্ছে কোন কোন সাবজেক্ট লাগবে এবং হচ্ছে এরকম উত্তর সহকারে লাগবে। ঠিক আছে, কোন কোন সাবজেক্ট অবশ্যই জানাও, তোমাদের হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই তোমাদের কি করতে হবে, আমাদের পেজে উপস্থিত থাকা লাগবে, পাশাপাশি হচ্ছে অবশ্যই ফলো দিয়ে রাখবা, আর হচ্ছে আমাদের আপডেট গুলো দেখার চেষ্টা করবা। সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের, তোমাদের যে বেস আছে এই বেসে হচ্ছে একদম ফ্রিতে সর্বোচ্চ চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। এই চেষ্টাটাই থাকবে, ঠিক আছে। তো তোমরা যদি হচ্ছে পাশে থাকো তাহলে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে এই আমাদের যে পেড সাজেশন গুলো ছিল এগুলো অন্য অন্য বছর পেড থাকতো উত্তর ছাড়াই, কিন্তু এবার উত্তরও যুক্ত করা হয়েছে, তো উত্তরগুলো তোমরা পাইবা। ঠিক আছে, একদম পিডিএফ দিয়ে দিব তোমাদের। তো দেখো এখানে হচ্ছে ইবি ডিও এর এই পুনরূপ লেখার জন্য বলছে। তো এইখান থেকে দেখো যে 4-5টা আছে, এটি একটু দেখে নিবা, কারণ এইখান থেকে কোনটা আসে সেও নাই, কারণ হচ্ছে এই 4-5টা সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই 4-5টা হচ্ছে সবগুলো গুরুত্বপূর্ণ। তো এইখান থেকে যে কোনো একটা হচ্ছে তোমার কমন থাকবে। ঠিক আছে, এই যে এখানে এই যে 5টা দেওয়া আছে এই 5টা থেকে হচ্ছে একটা কমন থাকবে, এই জন্য হচ্ছে 5টা শিখে ফেলবা। ঠিক আছে, এখানে যে 5টা প্রশ্ন দেওয়া আছে এই 5টা থেকে একটা হচ্ছে তোমরা কমন পাইবা, এই জন্য হচ্ছে 5টা দেখে নিবা। তারপর দেখো কোন কর্মসূচি বাঙালি মেঘনা ঘাটা নামে পরিচিত এবং কত সালে ঘোষিত হয়? তো এটা সবাই জানো, 6 দফা, 1966 সালে এটা হচ্ছে কি হয়, ঘোষিত হয়। তারপর দেখো 69-এর গণঅভ্যুত্থানে কারা নিহত হয়? ঠিক আছে, এই যে 21 নাম্বার যেটা, এটা হচ্ছে দেখবা, বা দুইজন শহীদের নাম লিখো, তখন হচ্ছে এটা লিখবা যে আসাদ এবং ডক্টর হচ্ছে শামসুজ্জোহা। তো যদি 69-এর গণঅভ্যুত্থানে কারা নিহত হয় তাহলে দুইজনের নাম লিখে দিবা, আর যদি বলে যে দুইজন শহীদের নাম লিখো তাও দুইজনের নাম লিখে দিবা। তারপর হচ্ছে অপারেশন সার্চলাইট কি? তো অপারেশন সার্চলাইট মোটামুটি সবাই জানো যে 25শে মার্চ মধ্যরাতে বাঙালিদের উপর পাক বাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চলাইট বলে। তারপর হচ্ছে
অনেকে পাও নাই, আবার অনেকে পাইছো। আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যবস্থাটা হয়েছে এই পিডিএফ গুলো নেওয়ার জন্য হচ্ছে এই পেজে হচ্ছে পিডিএফ লিখা মেসেজ দিবা, অন্য কোনো কিছু লেখার দরকার নাই। পিডিএফ লিখা মেসেজ দিয়ে রাখবা, তখন হচ্ছে তোমাদের সেন্ড করে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, উপস্থিত সবাই তো প্রত্যেকে হচ্ছে একটু রিয়েক্ট ইউজ করো। ঠিক আছে। প্রত্যেকে হচ্ছে এখানে উপস্থিত অনেকে গেছে, কিন্তু লাইক বাটনে একটা ক্লিক করো নাই কেউ। সবাই হচ্ছে রিয়েক্ট ইউজ করো। তোমাদের জন্য হচ্ছে আমি গতকাল হচ্ছে উত্তরগুলো রেডি করতে অনেক সময় লাগছে। রাত হচ্ছে 2টা, প্রায় 3টা পর্যন্ত কাজ করছি এগুলো হচ্ছে লিখে রেডি করতে। তো তোমাদের জন্য হচ্ছে করতেছি, তোমরা হচ্ছে একটু যদি সাড়া না দাও তাহলে কিন্তু হবে না। সবাই হচ্ছে রিয়েক্ট ইউজ করো। তারপর হচ্ছে উত্তর লেখার নিয়মটা অনেকে বের হয়ে যায় না যে এইগুলো তো আছে। আর ওইখানে খ এবং গ বিভাগ হচ্ছে তোমরা কিভাবে উত্তর লিখবা ওই বিষয়টার জন্য হচ্ছে তুমি কিন্তু থাকা লাগবে। আমি কিন্তু উত্তরগুলো লেখার যে পয়েন্ট গুলো আছে আর কোনগুলো বাদ দিতে পারবা আর কোনগুলো মানে বাদ দিতে পারবা না, কিভাবে হচ্ছে তুমি এখান থেকে ভালো মার্ক তুলবা। শুধু লিখলেই হয় না, এখানে একটু কৌশল খাটালে হচ্ছে এখানে এ প্লাস আসে। ঠিক আছে। তুমি যদি একটু কৌশল খাটাও তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এ প্লাস আসবে। কিন্তু যদি কৌশল ছাড়া লিখো তাহলে হচ্ছে এখান থেকে কিন্তু তুমি ভালো মার্ক হচ্ছে তুলতে পারবে না কৌশল ছাড়া লিখলে। তো এখানে দেখো, তো এটা গেল। তারপর হচ্ছে দেখো কি আছে, কোন তারিখ গণহত্যা দিবস হিসেবে পালিত হয়? 25শে মার্চ। তারপর হচ্ছে 25শে মার্চের সাংকেতিক নাম কি, যে একটু আগে দেখাইছি তোমাদের, অপারেশন সার্চলাইট। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কয়েকটা সেক্টর বিভক্ত ছিল, এটা একটু দেখবা যে এটা আসতে পারে অপারেশন সার্চলাইট নিয়ে। ঠিক আছে, বা সাংকেতিক কি নাম অপারেশন সার্চলাইট। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কয়টা সেক্টরে বিভক্ত করা হয়? 11টা। তারপর হচ্ছে ঢাকা কয় নং ছিল? 2 নং ছিল। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ। এটা গুরুত্ব সহকারে দেখবে, এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর হচ্ছে কোন দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? তো এটা হচ্ছে দেখো, ভালো করে দেখো, এখানে অনেকে ঝামেলা পাকায়। প্রথম ভুটান, দ্বিতীয় ভারত। ঠিক আছে, প্রথম হচ্ছে ভুটান, দ্বিতীয় ভারত। তারপর হচ্ছে দেখো, মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযুদ্ধ সর্বোচ্চ খেতাব লাভ করে? এটা হচ্ছে 7 জন। তারপর হচ্ছে বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হয়? 15ই আগস্ট 1975। তো এটা গেল হচ্ছে তোমাদের ক বিভাগ, মাত্র হচ্ছে 30টা প্রশ্ন। এতটুকু দেখলে হইতেছে। তারপর যেগুলো মার্ক করছি এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই দেখবা। ঠিক আছে, যেগুলো হচ্ছে মার্ক করে দিছি এগুলো অবশ্যই অবশ্যই দেখবা, এগুলো যাতে বাদ না যায়, এখানে ভুলও যাতে না হয়। কারণ হচ্ছে আমি একটা কথা বলি, তোমরা হচ্ছে এখানে ভালো তুমি কিভাবে হচ্ছে করবা, এখানে হচ্ছে ভালো মার্ক কিভাবে তুলবা। যদি হচ্ছে ক বিভাগে তোমার 10টা থেকে 10টাই রাইট হয়, ঠিক আছে, তাহলে দেখবা খ এবং গ বিভাগে মার্ক অনেক বেশি আসতেছে। ঠিক আছে। এখন যদি একটা স্টুডেন্ট ক বিভাগে, অনেকে ক বিভাগে 10 মার্কে খুব বেশি গুরুত্ব দেয় না, একেবারে গ বিভাগ নিয়ে শুরু করে। ঠিক আছে, গ বিভাগ থেকে লেখা শুরু করে। তো এইটা না কইরা আমি যেটা মনে করি বা হচ্ছে যেটা পরামর্শ দিই সবসময়, তোমরা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ক বিভাগ লিখবা। প্রত্যেকে হচ্ছে ক বিভাগ লিখবা, ওইখানে হচ্ছে 10টা থেকে 10টা রাইট করার চেষ্টা করবা। ঠিক আছে, 10টা থেকে 10টা রাইট। যখন হচ্ছে দেখবে যে তোমার খাতায় হচ্ছে 10-এ 10 রাইট, তখন কিন্তু অটোমেটিক ওই দিকে কিন্তু যিনি খাতা দেখবে ওনার মনোযোগটা কিন্তু ওই লেভেলে চলে যাবে যে না তুমি ভালো স্টুডেন্ট। কিন্তু দেখা গেছে তুমি যে ক বিভাগে 10টা থেকে 2টা হয়েছে, 3টা হয়েছে, বাকি সব ভুল, তখন কিন্তু ধারণা হয়ে যায় যে আসলে স্টুডেন্টটা আসলে কিরকম। কারণ প্রশ্ন তো খুব বেশি কঠিন হয় না। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখাই খ বিভাগে যাই, উত্তর সহকারে দেখাই তোমাদের। তো দেখো তখন কিন্তু একটা ধারণা হয়ে যায়। আবার অনেকে কি করে গ দিয়ে শুরু করে, গ গ বিভাগে হচ্ছে মার্ক থেকে হচ্ছে 10 কইরা। তো ওইখানে চিন্তা করে যে মার্ক বেশি, ওইটা দিয়ে শুরু করি। কিন্তু দেখা গেছে আহ, তাকে যে এই একটা মানে শনাক্ত করবে বা হচ্ছে আসলে স্টুডেন্টটা কি রকম, গ বিভাগে অনেকে কিন্তু বুঝে উঠতে পারে না, কারণ অনেকের লেখা খারাপ থাকে, পয়েন্ট গুলো ওইভাবে দিতে পারে না, তখন তো অটোমেটিক মার্ক ওইখানে কমে ফেলে। আর যদি তোমার যদি স্ট্রং অবস্থা থাকে ক এবং খ বিভাগে, তখন কিন্তু গ বিভাগে অটোমেটিক কিন্তু মার্ক বেশি আসে। এই জন্য হচ্ছে প্রথম ক বিভাগ, তারপর খ বিভাগ, তারপর হচ্ছে গ বিভাগ, এভাবে সাজায় লিখবা। তাহলে দেখবো মার্ক অনেক বেশি আসতেছে। ঠিক আছে। তো এখন খ বিভাগে দেখো, যে এখানে হচ্ছে পয়েন্ট আকারে দিছি, আমরা কিভাবে হচ্ছে দিছি। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করো, খ বিভাগ হচ্ছে তুমি কিভাবে হচ্ছে ফুল মার্ক তুলতে পারো। তো এই জিনিসটা, কারণ অনেকে হচ্ছে এই
অনেকে হচ্ছে লিখে, অনেক বেশি লিখে। দেখবা যে ৪ মার্কের জন্য ৫ মার্কের জন্য হচ্ছে ৪ এই ৩-৪ পেজ করে হচ্ছে লিখে। কিন্তু মার্ক বেশি পায় না। কারণ হচ্ছে যে রচনার মতো লিখে। তো রচনা লিখা কোনো লাভ নাই। তুমি রচনা খুব লিখে দিছো, তোমাকে মার্ক দিবে না। 50% মার্ক পাইবা। এর বেশি পাইবা না। তো তোমাকে কি করতে হবে, এই যে এখানে হচ্ছে ধরো ভূমিকা দিয়ে শুরু করবা। এই যে দেখো বাংলা নামের উৎপত্তি কিভাবে লেখা হয়েছে ক বিভাগে, যে বাংলা নামে ভূমিকা দিয়ে শুরু করলাম, ছোট একটা ভূমিকা লিখলাম। তো এই যে ভূমিকা কথাটা, এটা হচ্ছে কালার পেন ব্যবহার করবা, প্রত্যেকে হচ্ছে কালার পেন ব্যবহার করবো ভূমিকা কথাটা। এটা হচ্ছে কালার পেন হচ্ছে তুমি নীল কালি ব্যবহার করবা। ঠিক আছে? প্রত্যেকে এখানে যারা যারা উপস্থিত আছো সবাইকে আমি বলতেছি, শেখাই দিতেছি। তো যে কাজটা করবা, ভূমিকার জায়গায় হচ্ছে তুমি কি করবা, কালার পেন ব্যবহার করবা। তারপর হচ্ছে বাংলা নামের উৎপত্তি। ঠিক আছে, বাংলা নামের উৎপত্তি দিয়ে তুমি শুরু করলা। এটা হচ্ছে তোমার কি প্রশ্নে দেওয়া আছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখো, তাই না? তখন হচ্ছে তুমি যখন উত্তর লিখবা, এখানে হচ্ছে তুমি কি করবা, এখানে হচ্ছে এই যে বাংলা নামের উৎপত্তি কথাটা লিখা, তারপর তুমি ডান পাশ থেকে লিখতে পারো, তার নিচ থেকে লিখতে পারো। এটা হচ্ছে যার যার মতো করে। আবার এইখান থেকে তুমি শুরু করতে পারো। ঠিক আছে, এইখান থেকে শুরু করতে পারো। শুরু করে তারপর হচ্ছে নিচে নিচে লেখলা। তো এভাবে হচ্ছে তুমি কি করবা, সাজাইবা। এই যে বাংলা নামের উৎপত্তি কথাটা লিখলে, এটা কালার পেন ব্যবহার করবা। তাহলে হচ্ছে যিনি খাতাটা দেখবে তার চোখে পড়বে যে না, তুমি পয়েন্ট আকারে লিখছো। যেহেতু এটা প্রশ্ন, পয়েন্ট নাই, তো এটা লিখা তুমি এখানে দুইটা প্যারা দিলা। এই যে একটা প্যারা হইলো, বা এখানে একটা প্যারা, এখানে একটা, তিনটা প্যারা দিলা। তো যখন এখানে হচ্ছে তুমি এই প্যারাগুলো উল্লেখ করলা, তারপর হচ্ছে শেষে কি দিলা, আবার কালার পেন ব্যবহার করে উপসংহার দিলা। তো এখন এই যে তুমি এই দুইটা পয়েন্ট, মানে একটা পয়েন্টের ভিতরে হচ্ছে দুইটা তিনটা প্যারা দিলা, তারপর হচ্ছে দেখতে মানে অনেকটা গুছানো হবে। আর যিনি খাতা দেখবে তখন ভাববে যে না, স্টুডেন্ট ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, এখানে খুব বেশি কথা উল্লেখ করা হয় নাই। দেখো যে বাংলার উৎস কি, বঙ্গ শব্দ। তারপর হচ্ছে প্রাচীনকালে গঙ্গা নদীর দক্ষিণ এবং পূর্ব অংশ জুড়ে বিস্তৃত অঞ্চলের নাম ছিল বঙ্গ। এইভাবে হচ্ছে পয়েন্টগুলো লিখে দিবা। ঠিক আছে? যেমন দেখো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বৈশিষ্ট্য, ভূমিকা দিয়ে হচ্ছে তুমি শুরু করলা। এই যেখানে হচ্ছে তুমি কি করলা, ভূমিকা দিয়ে হচ্ছে শুরু করলা, নীল কালি ব্যবহার করবা। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে নীল কলম নিয়ে যাবা। তো নীল কালির জন্য হচ্ছে তোমরা কোন কলম ব্যবহার করতে পারো, আমি একটা কলমের নাম বলে দিই। তোর হচ্ছে গুড লাক ব্লু একটা কলম আছে, তো এই কলমটা হচ্ছে ব্যবহার করতে পারো। মোটামুটি কালি ভালো দেখলাম। তো ওইটা হচ্ছে ব্যবহার করে যদি তুমি লিখো, তাহলে চোখে পড়বে। ঠিক আছে, চোখে পড়বে। তারপর দেখো যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে বৈশিষ্ট্য দিলা। ঠিক আছে, এটা হচ্ছে তুমি পয়েন্ট দিলা, একটা পয়েন্ট উল্লেখ করলা। তারপর হচ্ছে তুমি আরেকটা পয়েন্ট দিলা যে বাংলাদেশের প্রকৃতি দেখা যায়। কয়টা প্রকৃতি দেখা যায়? তিনটা। একটা হচ্ছে উঁচু পাহাড়ি অঞ্চল, একটা সমতল নদীবাহী তো ভূমি, আর একটা হচ্ছে উপকূলীয় নিম্নভূমি। তো এরকম হচ্ছে তিনটা পয়েন্ট তুমি আবার উল্লেখ করে দিলা। ঠিক আছে, তারপর হচ্ছে এক দুইটা প্যারা কিছু লিখলা। ঠিক আছে, যতটুকু সম্ভব হয়। তারপর হচ্ছে তোমাকে এখানে হচ্ছে তোমাকে পয়েন্ট দিতে হবে উপসংহার, আর প্রথমে হচ্ছে ভূমিকা। এইভাবে যদি তুমি লিখতে পারো, এখানে হচ্ছে তোমার হচ্ছে মার্ক থাকে, যা থাকবে তুমি তাই পাইবা। হয়তো অল্প কিছু কাটতে পারে, এক কাটতে পারে, ঠিক আছে, হাফ কাটতে পারে, কিন্তু এখান থেকে হচ্ছে তুমি ফুল মার্ক পাইবা। এইভাবে যদি তুমি লিখতে পারো, হাতের লেখাটা যদি ভালো থাকে, তোমরা হচ্ছে ভালো মার্ক এখান থেকে পাইবা। মার্ক কাটার সুযোগ নাই, এভাবে যদি পয়েন্ট দিতে পারো। ঠিক আছে? আনিকা আকবর আলফি, ওয়ালাইকুম সালাম স্যার। কোটেশন না দিলে কি নাম্বার পাবো না? যদি কোটেশন ছাড়া দেও রচনার মতো, তুমি সর্বোচ্চ নাম্বার পাইতে পারো 50%, এর বেশি পাইবা না। আর যদি লেখা খারাপ থাকে তাহলে আরো কমবে। তো রচনার মতো লিখে কোনো লাভ নাই। অল্প লিখো, ওইখানে পেজ গুনে মার্ক দেয় না। জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমাদের হচ্ছে পেজ গুনা মার্ক দেন, এটা হচ্ছে ভুল ধারণা। এটা হচ্ছে তোমার পয়েন্ট কি আছে, আর পয়েন্ট গুলো যদি নীল কালি দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো, ঠিক আছে, পয়েন্ট গুলা, তাহলে দেখবা যে তোমার এখান থেকে হচ্ছে অনেক ভালো আসতেছে। যেহেতু প্রথম বর্ষ, তুমি সর্বোচ্চ চেষ্টা করো ফার্স্ট ক্লাস রেজাল্ট রাখার জন্য, যাতে সেকেন্ড ক্লাস না যাই। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো হচ্ছে আমি দেখবো। ঠিক আছে, প্রত্যেকের কমেন্ট গুলো হচ্ছে আমি দেখবো। আমি একটু পয়েন্ট গুলো তোমাদের দেখাই যে কিভাবে লিখবা, আর সাজেশন করে এই পিডিএফ গুলো কিভাবে নিবা। ঠিক আছে, সবকিছু বলবো। তো দেখো, এই যে এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে পিডিএফ এ এরকম দেখবা যে মার্ক করা আছে, মানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের যে সাজেশনটা তোমাদের দিছি। ঠিক আছে, যে সাজেশনটা দিছি, এই সাজেশনের প্রশ্ন এইগুলো সাজেশনে জয় নাম্বারে আছে। এখানে কিন্তু নাম্বারিং কিন্তু ওই এত নাম্বারই দেওয়া হয়েছে। এভাবে দেখা দেখা পড়বা। কারণ হচ্ছে অন্যান্য বছর শুধু সাজেশন থাকে, এগুলো হচ্ছে তোমাদের বই থেকে বের করে পড়া লাগতো। কিন্তু এবার হচ্ছে তোমাদের হচ্ছে আলাদা করে হচ্ছে উত্তর সহকারে দিয়ে দিছি, যাতে কইরা হয়েছে তোমরা
কষ্ট করে আর বই খোঁজা লাগবে না, আর অনেক বইয়ের মধ্যে হচ্ছে উত্তরগুলো থাকে না, আবার অনেক বইয়ের মধ্যে হচ্ছে অনেক বড় বড় করে উত্তর দেওয়া থাকে। তো এইগুলো যাতে না লাগে, তো এইগুলো হচ্ছে দিয়ে দিছি, তোমরা হচ্ছে এইখান থেকে দেখে দেখে পড়তে পারবা, কষ্ট করে আর বই লাগবে না, বই হিসেবে এখানে দেওয়া হয়েছে। তো দেখো এখানে যে পয়েন্ট গুলো উল্লেখ করা হয়েছে, পয়েন্ট উল্লেখ করবা, ভিতরে এক দুইটা প্যারা তুমি দিলা, ঠিক আছে। যারা হচ্ছে বেশি পয়েন্ট উল্লেখ করবা না, তারা হচ্ছে এরকম হচ্ছে দুই তিনটা প্যারা দিবা, তারপর হচ্ছে উপসংহার দিবা। তারপর দেখো যে মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন, এই যে এখানে হচ্ছে অনেকগুলো হচ্ছে পয়েন্ট উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট উল্লেখ করা হয়েছে। তো মুক্তিযুদ্ধে নারীর অবদান মূল্যায়ন যেটা, যেমন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে, এই ধরো একটা পয়েন্ট তুমি উল্লেখ করেছিলে, অনেকে স্টার চিহ্ন ব্যবহার করতে পারবে, 1 নাম্বার 2 নাম্বার ব্যবহার করে তোমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবা, বা হ্যাশ চিহ্ন ব্যবহার করতে পারবা। তোমরা হচ্ছে যার যেভাবে হচ্ছে লেখা সুন্দর হয় ওইভাবে হচ্ছে পয়েন্ট গুলো উল্লেখ করার চেষ্টা করবা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে তোমরা কি করবা, যে এখানে যে পয়েন্ট গুলো আছে, যেমন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ, তারপর হচ্ছে যোদ্ধাদের আশ্রয় রসদ, তথ্য সহযোগিতা, এগুলো, তারপর হচ্ছে সেবিকা চিকিৎসা সহায়তা, ঠিক আছে। তারপর হচ্ছে যে শরণার্থী এই মানবিক সহায়তা, তারপরে সাংগঠনিক প্রচার কার্যক্রমের ভূমিকা, বীরাঙ্গনাদের ত্যাগ। এই যে এখানে দেখো 5-6টা পয়েন্ট হচ্ছে, এই এই যে 5-6টা পয়েন্ট, তোমার হচ্ছে যে তোমার 6টা পয়েন্ট দিতে হবে এরকম না, তোমার যা কয়টা মনে থাকে, ঠিক আছে, যা কয়টা মনে থাকে যে মুক্তিযুদ্ধে নারীর এই অবদান যেটা, এই প্রশ্নে হচ্ছে তুমি কি করবা, এখানে দেখো 6টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, অনেক বড় হয়ে গেছে, 4-5 মার্কের জন্য অনেক বড়, তো এত তোমাকে লাগবে না। এখান থেকে যে 6টা পড়বা, পড়ার পরে পরীক্ষায় ফলে যাবা, যাওয়ার পরে হচ্ছে তোমার 6টা থেকে 2-3-4টা মনে থাকে তাহলেই হইতাছে। তুমি 3টা পয়েন্ট উল্লেখ করো বা 4টা পয়েন্ট উল্লেখ করো, ঠিক আছে, 3টা বা 4টা পয়েন্ট উল্লেখ করো তাহলেই তোমার হইতাছে। তারপর হচ্ছে উপসংহার দিয়ে দিবা, ভূমিকা উপসংহার দিয়ে শুরু করবো, ভিতরে হচ্ছে 3টা বা 4টা পয়েন্ট উল্লেখ করবা, দেখবা যে এনাফ, ফুল মার্ক তুমি পাইতেছো এখানে। আর অবশ্যই কালার পেন ব্যবহার করবা। তারপর হচ্ছে বসু সোহরাওয়ার্দীর যে চুক্তিটা, এটা সম্পর্কে তুমি বললা যে চুক্তিটা কি নিয়েছিল, তারপরে যে এই চুক্তির মূল বিষয়গুলো কি, পয়েন্ট আকারে তুমি উল্লেখ করে দিবা। এভাবে যদি দেখো, এভাবে হচ্ছে অনেকে লিখে না, অনেক স্টুডেন্ট হচ্ছে কি করে রচনার মতো লিখে দিয়ে আসে, তখন তাকে এখান থেকে কি মার্ক দিবে। আর মানে সাধারণত জানো জাতীয় বিষয়ের খাতাগুলো হচ্ছে ওইভাবে হচ্ছে পড়ার সময় থাকে না, যারা খাতা দেখে ওইভাবে, এটা নিয়ে অনেক অভিযোগ এর ডালাও পাবে, তো ওইগুলো বলতে চাচ্ছি না। তো তারপরে হচ্ছে তুমি যে পয়েন্ট গুলো তুলে ধরো তাহলে দেখতে সুবিধা হয়, আর দেখা গেছে দেখে সে বুঝতে পারে যে না, তুমি এখানে যা চাইছে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো তুমি উল্লেখ করে দিছো, কিন্তু এখানে রচনার ভিতরে গানের কবিতা লিখা দিছো নাকি নাটকের ছন্দ লিখা দিছো, তো ওইগুলো মানে দেখার মতো সময় হবে না। তো ওই এই কাজটা না কইরা তোমরা হচ্ছে পয়েন্ট আকারে দিবা, দেখবা যে তোমার এখান থেকে ফুল মার্ক আসতেছে, ঠিক আছে। তারপরে যে মুজিবনগর সরকার, তারপরে যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, তারপর হচ্ছে অপারেশন সার্চলাইট নিয়ে হচ্ছে তোমাদের যে টিকাগুলো আছে, যেখানে তিনটা তিনটা টিকা দেওয়া হয়েছে, 3টা টিকা দেওয়া হয়েছে, 4-5টা করে পয়েন্ট উল্লেখ করা হয়েছে, এভাবে হচ্ছে লিখে দিবা তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো যে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক প্রশাসনিক বৈষম্যর পর্যালোচনা, এখানে হচ্ছে পর্যালোচনা যেটা, এখানে তুমি রাজনৈতিক ক্ষমতার যে বৈষম্যটা হয়েছিল, প্রশাসনিক কাঠামোর বৈষম্য হয়েছিল, তারপর ভাষা সংস্কৃতির বৈষম্য হয়েছিল, তারপর অর্থনৈতিক শোষণ হয়েছিল, এই যে এখানে যেভাবে দেওয়া আছে পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করবা, ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে পয়েন্ট আকারে তুলে ধরার চেষ্টা করবা, তোমাকে এখান থেকে মার্ক কাটার সুযোগই পাবে না। দেখবা যে সবার খাতা থেকে হচ্ছে এই মানে তোমাদের খাতাটা হচ্ছে আলাদা হইতেছে পয়েন্ট আকারে দিলে। হাইলাইটার কলম কি পরীক্ষা ব্যবহার করছে না, হাইলাইটার ব্যবহার করতে পারবা না। এই খাতে হচ্ছে তুমি সরাসরি যে তুমি কলম ব্যবহার করবা, কালার পেন যেটা, ঠিক আছে। কালার পেন বলতে তোমার হচ্ছে নীল কালির কলম গুলো আছে, এগুলো ব্যবহার করবা, ঠিক আছে। ওইখানে হচ্ছে পয়েন্ট গুলো হচ্ছে নীল কালি দিয়ে লিখবা, এই যে পয়েন্ট গুলো আছে, ধরো হচ্ছে তোমার হচ্ছে আইনসভা ও সিদ্ধান্ত গ্রহণের বৈষম্য, এই যে এখানে তুমি 5 নাম্বার দিয়ে পয়েন্ট লিখলা, এটা হচ্ছে তুমি কি করবা, নীল কালিতে লিখবা, মানে হচ্ছে নীল কলমের কালিটা লিখবা, এখানে হাইলাইটস আর ব্যবহার করবা না। অনেকে হচ্ছে হাইলাইট ব্যবহার করে, ঠিক আছে, তো ওইটা ব্যবহার করবা না, কারণ হচ্ছে পরীক্ষার খাতা হাইলাইট এলাও না। তো এই ক্ষেত্রে হচ্ছে তুমি কি করবা, ওইখানে হচ্ছে নীল কালির কলমটা হচ্ছে ব্যবহার করে এই পয়েন্ট গুলো হচ্ছে লিখে দিবা, যেমন সামরিক প্রতিরক্ষা খাতের বৈষম্য, এরকম হচ্ছে নীল কালিটা হচ্ছে লিখবা, লিখা তারপর হচ্ছে নিচে থেকে বিস্তারিত লিখে দিবা, ঠিক আছে। তারপর হচ্ছে যুক্ত ফন্ট কেন গঠিত হয়েছিল, তো প্রথমে তুমি যুক্ত ফন্ট লিখবা, যে ভূমিকার পরে হচ্ছে তুমি কি করবা, এখানে হচ্ছে যুক্ত ফন্ট লিখবা, যে যুক্ত ফন্ট কেন গঠিত হয়েছিল, কেন গঠিত হয়েছিল, এটা হচ্ছে লিখবা, লিখা তারপর হচ্ছে এটার যে পয়েন্ট গুলো আছে এই পয়েন্ট গুলো উল্লেখ করবা, যেমন মুসলিম লীগের স্বৈরাচারী ও ব্যর্থ শাসন,
তারপর হচ্ছে ভাষা আন্দোলনের পরবর্তী অসন্তোষ, তারপর হচ্ছে রাজনৈতিক অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদ। এখানে পয়েন্ট অনেকগুলো আছে, 5-6টা আছে, তোমার 5-6টা লাগবে না। ঠিক আছে, তোমরা হচ্ছে কি করবা, 3টা বা 4টা পয়েন্ট দিবা, সহজ সহজ। তোমাকে অতিরিক্ত দেওয়া হয়েছে, তোমার অপশন। আমার এখানে আমি যদি আরো কম দিতাম, হয়তো তোমাদের বাদ দেওয়ার কোনো সিস্টেম থাকতো না। তো অতিরিক্ত একটু দেওয়া হয়েছে, কারণ হচ্ছে বইয়ের মধ্যে দেখবা যে এই বইয়ের মধ্যে দেখবা যে হচ্ছে 10-12টা করে দেওয়া আছে, তো ওইটা তো আরো বেশি। তো এখানে আমরা হচ্ছে আরো কমাইছি, যে 5-6টা পয়েন্ট দেওয়া হয়েছে, যাতে তোমাদের অপশন থাকে, কারণ সব 5-6টা পয়েন্ট লেখা লাগে না, কারণ 4 মার্কের জন্য হচ্ছে তোমাকে 6টা পয়েন্ট দেওয়ার কোনো দরকার নেই। তুমি 4 মার্কের জন্য হচ্ছে এই ভূমিকা দিবা, তারপর হচ্ছে তুমি 3টা বা 4টা পয়েন্ট দিবা। ঠিক আছে, তারপর উপসংহার দিয়ে শেষ করে দিবা। 3টা বা 4টা পয়েন্ট দিলেই যথেষ্ট। তোমাকে এখানে 5টা বা 6টা পয়েন্ট দেওয়ার কোনো দরকার নাই। আর হচ্ছে এই বইয়ের মধ্যে যেমন 10টা 12টা করে পয়েন্ট দেওয়া আছে, 10টা 12টা করে পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ 4 মার্কের জন্য হচ্ছে 3টা বা 4টা পয়েন্ট দিলেই কিন্তু যথেষ্ট। ঠিক আছে, তারপরে দেখো, তারপর হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের গুরুত্বটা। তো এখানে হচ্ছে ভূমিকা দিয়ে শুরু করলাম, তারপর হচ্ছে এর গুরুত্ব, যেমন হচ্ছে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা, তারপর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের উত্থান, তারপর হচ্ছে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি গঠন, তারপর হচ্ছে গণতন্ত্র মানবাধিকারের দাবিকে শক্তিশালী করা, তারপরে শিক্ষা সাহিত্য সংস্কৃতির বিস্তার। ঠিক আছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষার এই যে মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে এর স্বীকৃতি পাইছিল। তো এইটা, তো এখানে হচ্ছে 6টা পয়েন্ট দেওয়া আছে। এখানে হচ্ছে যে গুরুত্বটা আছে, এখানে 6টা পয়েন্টের দরকার নাই, এখানে হচ্ছে তুমি 3টা বা 4টা পয়েন্ট এখান থেকে বাছাই করবা। এখানে 6টা তোমরা দেখবা, দেখার পরে যেই 3-4টা হচ্ছে তোমার কাছে সহজ মনে হইতেছে, এই 3টা হচ্ছে রাখবার, বাকি এগুলো আর দরকার নেই, কারণ হচ্ছে 4 মার্কের জন্য। আবার দেখো, এটা যদি এই খ বিভাগে যদি না থাকে, যদি গ বিভাগে আসে, তখন তোমরা কি করবা? যদি হচ্ছে খ বিভাগে না থেকে গ বিভাগে আসে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে পয়েন্ট তোমাকে বাড়াইতে হবে। এখানে কি বাড়াইতে হবে? পয়েন্ট বাড়াইতে হবে। 6টা বা 7টা পয়েন্ট কিন্তু উল্লেখ করতে হবে, বা 8টা পয়েন্ট উল্লেখ করতে হবে। তো এখানে হচ্ছে তুমি এই 6টা পয়েন্ট আর সাথে 2-1টা পয়েন্ট এড করে দেওয়ার চেষ্টা করবা। আর যদি না পারো, তাহলে এখানে 6টা পয়েন্টই উল্লেখ করে দিবা, তাহলেই হবে। যদি এটা খ বিভাগে না আসা, যদি গ বিভাগে আসে, তাহলে তোমাকে 6টা 7টা 8টা পয়েন্ট উল্লেখ করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে অনেকে 6টার বেশি লিখতে পারে না, কারণ হচ্ছে যে সময় 3 ঘন্টা 30 মিনিট সময়, তো এর ভিতরে হচ্ছে সবাই সবকিছু লিখতে পারে না। তো খুব বেশি যে 10টা পয়েন্ট দিলে ভালো, আমি জানি। তো 10টা পয়েন্ট যদি উল্লেখ করতে পারো, তাহলে হচ্ছে তোমাদের জন্য ভালো, কিন্তু 10টা পয়েন্ট লেখার মতো ক্যাপাসিটি স্টুডেন্ট খুব বেশি নাই। ঠিক আছে, খুব অল্প স্টুডেন্ট আছে যাদের হাতের লেখা খুব স্পিড, আর বাকিদের কিন্তু খুবই স্লো। তো তারা হচ্ছে এতগুলো লিখতে পারে না, তারা 6-7টা 8টা পয়েন্ট দিলে কিন্তু যথেষ্ট। তবে আমি বলবো যে 7-8টা পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করবা গ বিভাগের জন্য। ঠিক আছে, যদি সম্ভব হয়, আর না হয়তো 5-6টা দিবা। আবার অনেকে যেটা করে, আমি দেখছি, দেখা গেছে অনেকে ভালো রেজাল্ট করছে, তো 10টা পয়েন্ট না দিয়ে এই গ বিভাগের জন্য হচ্ছে 5টা পয়েন্ট উল্লেখ করে, সাথে আনুষঙ্গিক কিছু কথা উল্লেখ করে, তাহলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, দেখা যাচ্ছে 10টা পয়েন্ট দিলে যে 10 মার্ক, এরকম না, তুমি পয়েন্ট দিলা 10টা, ভিতরে তেমন কিছু লিখলা না, শুধু ছোট ছোট হচ্ছে 10টা পয়েন্ট দিয়ে দিলা। আবার একজন স্টুডেন্ট হচ্ছে 5টা পয়েন্ট দিল, এখানে হচ্ছে ভিতরে বিস্তারিত ব্যাখ্যা সহকারে তুলে দিল, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে 5টা পয়েন্ট দিয়েছে তার মার্ক একটু বেশি আসবে, কারণ হচ্ছে সে ব্যাখ্যা সহকারে দিছে। শুধু 10টা পয়েন্ট দিলে যে মার্ক আসবে ওইরকমও না, কারণ হচ্ছে তোমাকে পয়েন্টও দিতে হবে, ভিতরে কিছু ব্যাখ্যাও যুক্ত করতে হবে। তারপর হচ্ছে উপসংহার অবশ্যই রাখবা, ভূমিকা এবং উপসংহার। ঠিক আছে, তারপর দেখো মৌলিক গণতন্ত্র। মৌলিক গণতন্ত্র, তারপর হচ্ছে দেখো যে মৌলিক গণতন্ত্র, এই যে এখানে হচ্ছে ধারণার প্রবর্তন কিভাবে হয়েছিল, এর যে বৈশিষ্ট্যগুলো কি আছে, এভাবে হচ্ছে পয়েন্ট রাখার চেষ্টা করবা, প্রত্যেক হচ্ছে পয়েন্ট দিবা, পয়েন্টের কোনো বিকল্প নাই। বইয়ের মধ্যে এইভাবে পয়েন্ট দেওয়া নাই, একদম দেখলাম যে রচনার মতো দেওয়া আছে, তো ওই কারণে কিন্তু মার্ক বেশি পাই না। তো তারপর হচ্ছে মৌলিক গণতন্ত্রের প্রবর্তনের উদ্দেশ্যগুলা, এখানে যারা উপস্থিত হয়েছো আজকে, ঠিক আছে, এখানে যারা হচ্ছে উপস্থিত হইছো, তারা অবশ্যই পয়েন্ট রাখার চেষ্টা করবা। উপসংহার কি দেওয়া লাগবে, এটা তুমি দিতে পারো, কারণ হচ্ছে এটা দিলে হচ্ছে একটু পরিপূর্ণ হয়, অনেকে হচ্ছে উপসংহার দেয়, অনেকে দেয় না। ঠিক আছে, তবে উপসংহার দিলে হচ্ছে তুমি, কারণ ভূমিকা উপসংহারের জন্য কোনো মার্ক থাকে না সাধারণত। ঠিক আছে, তুমি ভিতরে কি লিখছো ওইটার জন্য কিন্তু মার্ক থাকে, কিন্তু তারপরেও দেখা গেছে তোমাদের হচ্ছে ভিতরের আইটেম গুলো অনেকে লিখতে মানে মনে থাকে না খুব বেশি, এই তথ্য দিতে পারে না, ওই ক্ষেত্রে হচ্ছে প্রশ্নটা অনেক ছোট হয়ে যায়, কারণ ভূমিকা উপসংহার দিলে মোটামুটি একটা পরিপূর্ণ একটা প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা,
তারপর হচ্ছে এই দেখো মৌলিক গণতন্ত্রের, দেখো এখানে আর পয়েন্টগুলো তোমরা কিভাবে হচ্ছে লিখবা, পয়েন্টের যে বিষয়গুলো আমি তো তোমাদের হচ্ছে পয়েন্টের বিষয়গুলো বলছি। তো কিছু পয়েন্ট আছে তুমি হচ্ছে নাম্বারিং করবা, ঠিক আছে? ধরো এই যে 1 2 3 4 এভাবে নাম্বারিং করবা। আবার কিছু হচ্ছে এরকম হচ্ছে ডট চিহ্ন ব্যবহার করবা, ঠিক আছে? তারপর হচ্ছে কিছু স্টার চিহ্ন ব্যবহার করবা। একটা খাতার মধ্যে হচ্ছে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করবা, ঠিক আছে? পয়েন্টগুলো যখন দিবা তখন একেবারে সাইড থেকে না, দেখো যে পয়েন্টগুলো যখন দেওয়া হয়েছে সাইড থেকে না, একটু মাঝামাঝি লেখার চেষ্টা করবা, ঠিক আছে? এই একটু মাঝামাঝি লেখার চেষ্টা করবা। খাতার মধ্যে হচ্ছে বৈচিত্র্য আনবা, প্রত্যেক হচ্ছে খাতার মধ্যে হচ্ছে কি করবা, বৈচিত্র্য আনার চেষ্টা করবা। তাহলে যে জিনিসটা হবে, মানে যিনি খাতাটা দেখবে ওনার চোখে যাতে পড়ে এই যে পয়েন্টগুলো আছে, এই যে এখানে দেখো যে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো হচ্ছে তুমি কি করবা, নীল কালি দিয়ে হচ্ছে সুন্দর করে পয়েন্টগুলো দিবা, যাতে হচ্ছে যিনি খাতাটা দেখবে ওনার চোখে পড়ে। তো এরকম হচ্ছে পয়েন্ট তুমি ছোট করে বৃত্ত দিবা, দিয়ে হচ্ছে এই বৃত্ত দিয়ে তার ভিতর হচ্ছে বৃত্তটা ভরাট করে দিবা নীল কালি দিয়া, ঠিক আছে? তো এভাবে হচ্ছে কইরা এভাবে হচ্ছে কিছু পয়েন্ট দিবা, আবার কিছু হচ্ছে নাম্বারিং করে দিবা, যাতে বুঝতে পারে যে না তুমি সবকিছুই জানো, বা হচ্ছে তুমি কোন পয়েন্ট কিভাবে তুলে ধরতে হয় এই বিষয়টা জানো, যাতে হচ্ছে তোমার খাতার বৈচিত্র্য দেখা তোমার এখান থেকে মার্ক কাটতে না পারে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো যে 11 নম্বর হচ্ছে কি আছে, এই যে 69 গণ অভ্যুত্থানের গুরুত্বটা, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে পয়েন্ট দেওয়া হয়েছে যে 69 গণ অভ্যুত্থানের গুরুত্বটা, এখানে দেখো 4টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? এভাবে হচ্ছে নাম্বারিং করে দিতে পারো, স্টার চিহ্ন দিতে পারো, ঠিক আছে? এভাবে হচ্ছে তোমরা কি করবা, লিখবা। এখন যারা যারা উপস্থিত হয়েছে ওই যে এখন একটু জানাও যে কে কে পাও নাই, আমি কমেন্ট গুলো দেখতেছি। আর কিভাবে হচ্ছে সংগ্রহ করবা, যাদের হচ্ছে এগুলোর পিডিএফটা লাগবে, কোনো টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে নিবা, ঠিক আছে? আমাদের পেজ ছাড়া অন্য কোথাও থেকে যদি টাকা দিয়ে হ্যাঁ ধরা খাও তাহলে তো আর করার কিছু নেই, কারণ এবার হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ফ্রি করে দিছে, অন্য বছর হচ্ছে এগুলো পেড থাকতো। তো এবার থেকে হচ্ছে সবগুলো হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে। তো তোমরা হচ্ছে এগুলো নেওয়ার জন্য হচ্ছে এই পেজের ইনবক্সে, মানে হচ্ছে পপুলার সাজেশনের ইনবক্সে তোমরা হচ্ছে গিয়ে লিখবা হচ্ছে পিডিএফ, ঠিক আছে? এই পেজের ইনবক্সে গিয়ে লিখবা হচ্ছে পিডিএফ, এতটুকু লিখলেই হবে। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে পিডিএফ গুলো দেওয়া হবে, ঠিক আছে? তো এই পিডিএফ গুলো হচ্ছে তোমাদের কি করা হবে, দেওয়া হবে। তো যারা যারা হচ্ছে নিবা, এটা হচ্ছে এই পেজের হচ্ছে তুমি কি করবা, ইনবক্সে গিয়ে হচ্ছে মেসেজ দিয়ে বলবা যে পিডিএফ। তো এগুলোর শর্ট সাজেশন এবং হচ্ছে এগুলোর উত্তর সহকারে হচ্ছে সেন্ড করা হবে। আহ, সর্বমোট কয়টি পয়েন্ট দেওয়া লাগবে? ধরো হচ্ছে 4 মার্কের জন্য 3 4টা পয়েন্ট উল্লেখ করবা, ঠিক আছে? 4 মার্কের জন্য হচ্ছে 3 4টা পয়েন্ট উল্লেখ করবা। আর 10 মার্কের জন্য 7 8টা, যতটা লিখতে পারো। যদি তোমাদের হচ্ছে লেখার আহ, ধরন ভালো থাকে তাহলে সর্বোচ্চ 10টা পয়েন্ট দেবা। যদি লেখা স্লো থাকে তাহলে আর 10টা দরকার নেই, 7 8টা পয়েন্ট দিলেই হবে। নীল পেন কি এলাও করবে? হ্যাঁ, পরীক্ষার জন্য হচ্ছে নীল কালিটা হচ্ছে এলাও, ঠিক আছে? অন্য কালিগুলো হচ্ছে ব্যবহার করা ঠিক না। তারপরে অনেকে সবুজ কালি ব্যবহার করে। তো এটা হচ্ছে নিয়মে নাই, তারপর হচ্ছে অনেক স্টুডেন্ট হচ্ছে সবুজ কালিটা ব্যবহার করে, তো এটা হচ্ছে খুব সমস্যা হয় না, তো ব্যবহার করতে পারো। তবে হচ্ছে পরীক্ষার জন্য হচ্ছে বৈধ কালি যেটা, এটা হচ্ছে নীল কালি, ঠিক আছে? মোহাম্মদ ফাহিম, লিঙ্ক ওই লিঙ্ক তুমি হচ্ছে পিডিএফ এর জন্য হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে পিডিএফ লিখে হচ্ছে মেসেজ দিয়ে রাখো, প্রত্যেকে হচ্ছে ফ্রিতে পাইবা, ঠিক আছে? 4 মার্কের জন্য আমাদের কয় পেজ এবং গভ জন্য কত পেজ লিখলে পয়েন্ট সহকারে আমাদের নাম্বার ভালো হবে? 4 মার্কের জন্য বললাম একটু আগে, ধরো হচ্ছে 3 4 পয়েন্ট, আর 10 মার্কের জন্য 7 8 পয়েন্ট, আর সর্বোচ্চ 10 পয়েন্ট লিখবা, ঠিক আছে? কয় পাতা গ বিভাগ লিখবো? পাতা গুনে মার্ক দেয় না, ঠিক আছে? পাতা গুনে মার্ক দেয় না, ওইখানে যে পয়েন্ট তোমার লেখার ধরনের উপর নির্ভর করবে যে তোমার হাতের লেখার ফন্ট অনেক বড় নাকি ছোট। দেখা যাচ্ছে অনেকে হাতের লেখার ফন্ট ছোট, তার জন্য স্বাভাবিকভাবে হচ্ছে পেজের সংখ্যা কমবে। আবার দেখা যাচ্ছে হাতের লেখার ফন্ট যাদের বড়, লেখাগুলো বড় বড়, তাদের অবশ্যই পেজের সংখ্যা বাড়বে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি পেজ গুনে মার্ক দিত তাহলে যার হাতের লেখা বড় বড় তাকে মানে সে সবচেয়ে বেশি মার্ক পাইতো। আর হচ্ছে এই সবাই হচ্ছে চেষ্টা করতো বড় বড় করে পেজের সংখ্যা বাড়ানোর জন্য। তো পেজ গুনে কখনো মার্ক দেয় না, এটা হচ্ছে পয়েন্টের উপরে নির্ভর করবে যে তুমি কয়টা পয়েন্ট দিছো, কতটুকু তথ্য দিতে পারছো, এটা হাতের লেখার উপর নির্ভর করবে। আচ্ছা, যারা যারা পিডিএফ বানানো মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? এখনই মেসেজ দিয়ে রাখো পিডিএফ লেখা।
আনিকে একবার স্যার কোটেশন না দিলে কি নাম্বার কোন না, কোটেশন না দিলে যে বললাম যে 50% থেকেও কম মার্ক পাইবা, কারণ হচ্ছে কোটেশন সারা হচ্ছে মার্ক খুব বেশি আসে না, তোমাকে এভাবে পয়েন্ট উল্লেখ করতে হবে। শুধু লেখা দিলেই হবে না, কারণ হচ্ছে একটু যদি আনকমন না করো সবার থেকে তাহলে তো মার্ক আসতেছে না। তো এটা পয়েন্ট আকারে দিলে সবচেয়ে বেশি মার্ক আসবে। তোমাদের তো গ বিভাগ নাই। তুমি যে এই গর কথা জিজ্ঞেস করছো, মানে বড় গর কথা জিজ্ঞেস করছো, এই গ নাই, তিনটা বিভাগ, ক খ এবং গ বিভাগ। গহ যে বিভাগটা এটা তোমাদের নাই। আচ্ছা যাই হোক, আমাদের হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি ক্লাস আছে এরপরে। তো এই জন্য হচ্ছে তোমাদের শেষ করে দিতে হচ্ছে, কারণ গ বিভাগে যে প্রশ্নগুলো আছে এগুলো দেখাইতে পারি নাই। তো এটা হচ্ছে পরবর্তীতে আবার আরেকদিন, মানে আরেক ক্লাসে আলোচনা করব। আর অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। আর নিয়মিত হচ্ছে আমাদের পেজের চোখ রাখার চেষ্টা করবা, যখন যে আপডেট আসবে সর্বশেষ পরীক্ষা পর্যন্ত তোমাদের যখন যেটা প্রয়োজন হবে এগুলো হচ্ছে জানাই দিব আপডেটগুলো, ঠিক আছে? আর পিডিএফ এর জন্য হচ্ছে আহ, এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? প্রত্যেক হচ্ছে পিডিএফ লেখা মেসেজ দিয়ে রাখো আজকের ভিতরে, মেসেজ দিয়ে রাখবা, দ্রুত মেসেজ দিয়ে রাখবা, কারণ হচ্ছে পরীক্ষার খুব বেশি সময় নেই, তোমাদের পড়তে হবে এগুলোর উত্তর সহকারে এবং শর্ট সাজেশন সহকারে। ফ্রিতে পিডিএফ নেওয়ার জন্য হচ্ছে এই যে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে রাখো, ঠিক আছে? এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে রাখো, যে আবারও বলতেছি, এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে রাখো পিডিএফ লেখা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমাদের তৃতীয় বর্ষের ক্লাস আছে। তো এখানে হচ্ছে তোমাদের প্রথম বর্ষের ক্লাসটা শেষ করে দিতেছি। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।